গুড মর্নিং প্রত্যেককে। যারা যারা ক্লাসে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। তো আজকের দিনটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটা ডে। আজকে যোগা ডে, তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের যোগা ডে আমরা পালন করি আজকের দিনটাকে। আর কি কি ডে হিসেবে আমরা পালন করি? মিউজিক ডে, আর আজকের দিনটা ফাদার্স ডে। ওকে, তো প্রথমে তোমাদের কাছে আমি একটা অপশন দেব। প্রথমে দেখো আমাদের কোশ্চেন অ্যান্সারের বিষয়টা রয়েছে, তো কোশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করবে না ওয়েবসাইট থেকে সিএ পড়বে, তারপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে। তো তোমরা যেরকম বলবে সেরকমই আমি করাবো। ওয়েবসাইট থেকে সিএ পড়িয়ে দেবো না আগে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো? ওয়েবসাইট, ওকে, আগে ওয়েবসাইট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়েবসাইট থেকে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই। দেখো আমাদের যে দুর্দান্ত ওয়েবসাইট রয়েছে আড্ডা 24/7, কি লিখবে? আড্ডা 24/7, তারপরে দিয়ে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো চলে এসছে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ক্লিক করে দেবে। এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ব্যাংকিং, পিডিএফ, জিকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ওকে, আচ্ছা এইবার দেখো একদম তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো একটু দেখাতে দেখাতে যাই। দেখো আচ্ছা, তো দেখো এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো দেখো টপ 7 সিটিজ উইথ দ্য মোস্ট বিলিয়নিয়ার্স ইন দ্য ইয়ার 2026। তো দেখো একটা রিচ লিস্টের বেরিয়েছে, দ্য হিউরুন গ্লোবাল রিচ লিস্ট 2026। দ্য হিউরুন গ্লোবাল রিচ লিস্ট 2026 অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কোন সিটিগুলোতে সব থেকে বেশি বিলিয়নিয়াররা থাকে। তো এখানে দেখো পরপর 7টা সিটি দেওয়া আছে। তার মধ্যে দেখো ইউনাইটেড স্টেটে নিউ ইয়র্ক সিটি রয়েছে, সেই নিউ ইয়র্ক সিটিতে কিন্তু 146 বিলিয়নিয়াররা থাকেন। তারপর দেখো চায়নার শেনজেন বলে একটি সিটি রয়েছে, সেখানে কিন্তু 132। আর চায়নার সাংঘাই বলে একটি সিটি রয়েছে, সেখানে কিন্তু 120 বিলিয়নিয়ার থাকেন। তারপর চায়নার বেজিং বলে একটি সিটি রয়েছে, সেখানে 107 বিলিয়নিয়ার থাকেন। ইউনাইটেড কিংডমের লন্ডন বলে একটা সিটি আছে, সেই ইউনাইটেড কিংডমের লন্ডনে 102 বিলিয়নিয়ার থাকেন। ইন্ডিয়াতে মুম্বাই বলে একটি সিটি রয়েছে, সেই ইন্ডিয়ার মুম্বাইতে 95 বিলিয়নিয়ার থাকেন। এবং চায়নার হংকং যে সিটি রয়েছে, সেই হংকং এ প্রায় 95 জন বিলিয়নিয়ার থাকেন। তো আমরা যেটা পাচ্ছি সেটা অনুযায়ী আমরা যদি দেখি যে মোস্ট সব থেকে বেশি বিলিয়নিয়ার থাকে কোথায়? নিউ ইয়র্কে। ঠিক আছে, আর সব থেকে বেশি বিলিয়নিয়ার দেখো চায়নাতেই রয়েছে। চায়নাতে সেনজেন, সাংঘাই, বেজিং, হংকং এ সব থেকে বেশি বিলিয়নিয়ার থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো সব থেকে বেশি বিলিয়নিয়ার কোন শহরে থাকে? সব থেকে বেশি বিলিয়নিয়ার থাকে ওয়ার্ল্ড বিলিয়নিয়ার ক্যাপিটাল বলা যেতে পারে কাকে? বলা যেতে পারে নিউ ইয়র্ককে। নিউ ইয়র্ক সিটিতে সব থেকে বেশি বিলিয়নিয়ার থাকে। ওকে, এইবার দেখো বিলিয়নিয়ার তো আমরা দেখছি, ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন একজন। তার নাম কি বলতো? যিনি ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন তার নাম কি জানো? বিলিয়নিয়ারের তো নাম শুনেছি আমরা, ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন। বিলিয়নিয়ারের পর ট্রিলিয়নিয়ার মানে প্রথমবার গোটা বিশ্বের মধ্যে ফার্স্ট ট্রিলিয়নিয়ার হয়েছেন কে? এলন মাস্ক। তার যে কোম্পানি ছিল স্পেসএক্স, সেই কোম্পানি স্পেসএক্স কোম্পানির আইপিও লঞ্চ হয়েছে। আইপিও লঞ্চ হওয়ার পরেই সেটা এত পরিমাণ মানুষজন কিনেছে, এত পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে, তার ফলে কিন্তু এলন মাস্ক হয়ে গেছেন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন। ওকে, এলেন মাস্ক কি করে হলো? বললাম যে তার যে কোম্পানি স্পেসএক্স সেটা শেয়ার মার্কেটে আসার পর, আইপিও লঞ্চ করার পর এত পরিমাণ আইপিও সেল হয়েছে এবং তার জন্য আইপিওর প্রাইস বেড়ে গেছে, তার জন্য তিনি ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন। বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, ওয়ার্ল্ড রিফিউজি ডে, এটা আমরা কোন দিন পালন করে থাকি? ওয়ার্ল্ড রিফিউজি ডে
প্রত্যেকে একটু জেনে নাও, ওয়ার্ল্ড রিফিউজি ডে আমরা কোন দিন পালন করে থাকি? বিশ্ব শরণার্থী দিবস। 20 জুন আমরা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করি। যারা রিফিউজি রয়েছে তাদের যাতে নিরাপত্তা, তাদের মর্যাদা, সেগুলো নিয়ে যাতে দেশ বিভিন্ন মানুষজন ওয়াকিবহাল হয়, তার জন্য আমরা ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করি। আইপিও কি স্যার? আইপিও কি জানো না? ইনিশিয়াল প্রাইমারি অফারিংস। ঠিক আছে, আইপিও যে কোনো একটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে তাদের কোম্পানিটাকে লিস্ট করতে চাইছে তখন সে আইপিও লঞ্চ করে। আইপিও লঞ্চ করে মানে তার যে শেয়ারগুলো, সেই শেয়ারগুলো জনগণের কাছে পৌঁছে যায়, জনগণ ডিরেক্টলি তার শেয়ারগুলো কিনতে পারবে। এরকম প্রচুর কোম্পানি আছে যাদের কোম্পানির কিন্তু শেয়ার তুমি কিনতে পারবে না, কারণ যেহেতু কোম্পানিতে লিস্ট নেই শেয়ার মার্কেটে। যদি কোনো কোম্পানির লিস্ট থাকে শেয়ার মার্কেটে, তুমি যে কোনো কোম্পানির শেয়ার কিন্তু টাকা দিয়ে কিনতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো প্রতি বছর আমরা 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করি। সারা বিশ্ব একত্রিত করার জন্য আন্তর্জাতিক এই দিবসটি লক্ষ লক্ষ মানুষের প্রতি উৎসর্গ করে করা হয়। ঠিক আছে, তো শরণার্থী কারা বলতো? রিফিউজি কারা? রিফিউজি মানে যারা বাস্তুচ্যুত ব্যক্তি বা পরিবার, মানে তাদের যে নিজেদের ভিটে মাটি সেটা নেই, বাস্তুচ্যুত, হয়তো কোনো দেশ থেকে অত্যাচারিত হয়ে, কোনো জায়গা থেকে অত্যাচারিত হয়ে তারা তাদের জমি জায়গা ছেড়ে দিয়ে অন্য কোথাও এসে বসবাস করছে, তাদেরকে আমরা শরণার্থী বলি। হ্যাঁ, যে কেউ কিনতে পারে, টাকা থাকলেই কিনতে পারবে, পাবলিকরা কিনতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, এই যে রিফিউজি ডে, সেই রিফিউজি ডে এর মধ্যে নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, সামাজিক অন্তর্ভুক্তি, মানব মর্যাদা, এই সমস্ত কিছু রয়েছে। আর 20 জুন আমরা ওয়েস্ট বেঙ্গল ডেও পালন করি। কেন ওয়েস্ট বেঙ্গল ডে পালন করি? এই দিনটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবেও কিন্তু পালন করছি। এবং কবে থেকে পালন করছি? 2026 থেকে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবেও কিন্তু এই দিনটাকে আমরা পালন করছি। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি। দেখো, বেশ কিছু ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। দেখো, এটা তোমাদের আমি পড়িয়েও ছিলাম, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। মিনিস্ট্রি অফ আয়ুষ লঞ্চেস ইয়োগা পার্ক পোর্টাল টু প্রমোট প্রিভেন্টিভ হেলথ কেয়ার অ্যাক্রস ইন্ডিয়া। তো Yoga Park portal launched by Ministry of Ayush aims to transform public parks into wellness hubs for yoga, meditation and prevention healthcare across India. তো আমাদের যে পাবলিক পার্ক গুলো রয়েছে, দেখবে শহরাঞ্চলে কলকাতাতেও প্রচুর বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে মানুষ কি করে? হাঁটাচলা করে, পাবলিক পার্ক হিসেবে ইউজ করা হয়। তো সেই পাবলিক পার্কগুলোকে ওয়েলনেস হাব তৈরি করা হচ্ছে। ওয়েলনেস হাব মানে সেখানে বিভিন্ন হয়তো সকালবেলাটা 2 ঘন্টা টাইম কোনো একজন ইয়োগা ইনস্ট্রাক্টর থাকবেন, তিনি হয়তো ইয়োগা করাবেন ফ্রিতে। ঠিক আছে, তো ইয়োগা, মেডিটেশন, প্রিভেন্টিভ হেলথ কেয়ার অ্যাক্রস ইন্ডিয়া, ইয়োগা, মেডিটেশন, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকম হেলথ কেয়ার সংক্রান্ত বিভিন্ন রকম উপদেশ সেই পার্কগুলোতে দেয়া হবে। তো পার্কগুলোকে ওয়েলনেস হাব হিসেবে তৈরি করা হচ্ছে, এরকম একটা পরিকল্পনা করেছে আমাদের আয়ুষ মন্ত্রণালয়। বুঝতে পারলে? ঠিক আছে, তো আয়ুষ মন্ত্রণালয় আমাদের যে পাবলিক পার্কগুলো সেগুলোকে একটা ওয়েলনেস হাব হিসেবে তৈরি করতে চাইছে। ওকে, কি বুঝতে পারলে না? কৌস্তব ব্যানার্জি, বুঝতে পারলে না কি বললাম? ও আচ্ছা, না অ্যাপ থেকেই পাবে। আচ্ছা, না, হোয়াটসঅ্যাপে লাইভ ক্লাসের নোটিফিকেশন পাবে না, এটা তুমি অ্যাপ থেকেই পাবে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে আসি, এটা খুব ভালো একটা নিউজ। নেক্সট দেখো,
দেখো এটাও একটা খুব ভালো উদ্যোগ। সে উদ্যোগটা কি? ডিপার্টমেন্ট অফ পোস্ট স্টার্টস ড্রোন বেসড মেল ট্রান্সমিশন ইন রিমোট হিমাচল এরিয়াস। তো দেখো, যেগুলো আমাদের হিমাচল প্রদেশের বিভিন্ন রকমের রিমোট এরিয়া আছে, সেই সমস্ত রিমোট এরিয়াতে ড্রোনের মাধ্যমে মেল ট্রান্সমিশনের কাজ করছে। ঠিক আছে? তো ইন্ডিয়া পোস্ট হ্যাজ লঞ্চড আ ড্রোন বেসড মেল ট্রান্সমিশন সার্ভিস ইন হিমাচল প্রদেশ, রিডাকশন ডেলিভারি টাইম ফ্রম over 2 hours to just 7 minutes and improving connectivity in remote regions. তো দেখো, পাহাড়ি অঞ্চলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়তো 2 ঘন্টা টাইম লাগতো, কিন্তু একটা ড্রোনের মাধ্যমে চিঠিপত্রকে যদি পাঠিয়ে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি খুব সহজে ড্রোনের মাধ্যমে চিঠিপত্র পার্সেলকে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তো এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে ইন্ডিয়া পোস্ট থেকে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো আছে, ডেলিভারি টাইম যেটা, সেই জিনিসপত্রগুলো ডেলিভারি করতে প্রায় 2 ঘন্টা টাইম লাগতো, সেই জায়গায় জাস্ট 7 মিনিটে কিন্তু পৌঁছে যাচ্ছে চিঠিপত্র থেকে, মেল থেকে বিভিন্ন দ্রব্য। এবং ইমপ্রুভিং কানেক্টিভিটি ইন রিমোট রিজিয়ন্স, তো কানেক্টিভিটিও কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্রং হচ্ছে এর মাধ্যমে। বুঝতে পারছো? তো জাস্ট এটাই মাথায় রাখো, ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ লঞ্চ দ্য ড্রোন বেসড মেল ট্রান্সমিশন সার্ভিস ইন হিমাচল প্রদেশ, started the transporting mail and parcel through drones between Mandi head post office and Rihardhar branch post office, and it will dramatically reducing the delivery time in the difficult mountains terrain. This initiative reflects the government focus on the emerging technologies which improve the public service delivery and strength connectivity in remote regions of country. ওকে, তো বুঝতে পারলে যে খুব ড্রামাটিক্যালি আমরা দেখতে পেয়েছি 2 ঘন্টার টাইম কিন্তু 7 মিনিটে হয়ে ক্রস করা যাচ্ছে এই ড্রোনের মাধ্যমে মেল এবং আর বিভিন্ন রকম পার্সেলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে? তো পরীক্ষায় যদি কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরো কিছু তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। পিএম মোদি চেয়ার্স 11th নীতি আয়োগ মিটিং ফোকাস অন বিকশিত ভারত 2047। তো আমাদের নীতি আয়োগ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটু জানিয়ে দাও তো। নীতি আয়োগ এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2015 সালে। একদম ঠিক বলেছো, 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? এইবার দেখো, 11 নীতি আয়োগের মিটিং হয়েছে এবং সেই 11 নীতি আয়োগের মিটিং এ আমাদের প্রধানমন্ত্রী চেয়ার্স 11 নীতি আয়োগ মিটিং ফোকাসেস অন বিকশিত ভারত 2027। ঠিক আছে? দেখতে পাচ্ছ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের নীতিন গাডকারি জি বসে আছেন, তারপর অমিত শাহ বসে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বসে আছেন, আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বসে আছেন। ঠিক আছে? তো অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী chaired the 11th governing council meeting of Niti Aayog on 11 June 2026 at the Rashtrapati Bhavan Cultural Center in the national capital. This meeting was themed around হিউম্যান ডেভেলপমেন্ট ফর বিকশিত ভারত 2047। তো দেখো, আমাদের নীতি আয়োগ কি কাজ করে? নীতি আয়োগ কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের কাজ করে। তো 11 জুন যে 11th গভর্নিং কাউন্সিল মিটিং হয়েছে নীতি আয়োগের, সেই মিটিং এ আমাদের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন নীতি আয়োগকে থিঙ্ক করার জন্য। কি নিয়ে? 2047 কে নিয়ে, 2047 সালকে নিয়ে। বুঝলাম না স্যার, এই ব্যাপারটা কোন ব্যাপারটা বুঝতে পারোনি? কোনটা বুঝতে পারোনি একটু ভালো করে বলো তুহিন মোল্লা। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 2015 সালে। এবং নীতি আয়োগ কি কাজ করে? থিঙ্ক ট্যাঙ্কের কাজ করে। আগে যেটা আমাদের পরিকল্পনা কমিশন করতো, ঠিক আছে, তো সেটার কাজ এখন করে নীতি আয়োগ। তো আমাদের এখন বর্তমানে ভারতবর্ষের একটাই লক্ষ্য, 2047 সালে আমাদের ভারতবর্ষ 100 বছর স্বাধীনতা পূর্ণ করবে। তো 2047 সালের মধ্যে
ভারতবর্ষকে শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, কানেক্টিভিটির দিক থেকে, সড়ক পরিবহন ব্যবস্থার দিক থেকে, রেল পরিবহন ব্যবস্থার দিক থেকে, বাণিজ্যের দিক থেকে একদম সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। সেই পরিকল্পনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই 11 যে নীতি আয়োগের মিটিং হয়েছে 11 জুন 2026-এ, সেটা নিয়েই কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলো, বোঝা গেছে? প্রত্যেকে একটু লিখে জানিয়ে দাও। বুঝতে পেরেছো? বাহ, খুব সুন্দর। তো দেখো, এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এইগুলো আমাদের পড়তে হবে। নেক্সট দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ফার্স্ট যে বুলেট ট্রেন, সেটা কোথা থেকে কোথা অবধি চলবে? আমাদের ফার্স্ট বুলেট ট্রেন এটা কিন্তু আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত চলবে। 11ই জুন হয়েছে মিটিংটা, 11ই জুন। তো ইন্ডিয়া ডিপ্লয়েস ফার্স্ট টানেল হুডস ফর মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্ট। তো ইন্ডিয়া ডিপ্লয়েস করেছে ফার্স্ট টানেল, আমাদের যে বুলেট ট্রেন চলবে সেই বুলেট ট্রেন প্রকল্পের জন্য ভারত প্রথম টানেল মোতায়েন করেছে, ঠিক আছে? তো টানেলের শব্দ কমাতে, নিরাপত্তা বাড়াতে, উচ্চগতির রেল চলাচলকে আরো শব্দহীন করতে ভারত মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন করিডর প্রথমবারের মতো টানেল হুড স্থাপন করেছে। তো দেখো, এই যে ট্রেনটা যাবে, ট্রেনটা কিন্তু বিশাল স্পিডে যাবে, ঠিক আছে? প্রায় 350 কিলোমিটার স্পিডে যাবে। 350 কিলোমিটার স্পিড মানে ট্রেনটা হয়তো 10 মিনিট দূরে, মানে ট্রেনটা কিভাবে যাবে কিভাবে আসবে সেটা কেউ দেখতে পাবে না, এত স্পিডে যাবে। তো দেখো, তার জন্য কি চাই? একটা আলাদা রেল লাইন চাই, এবং তার সেই রেল লাইনের মধ্যে কেউ যাতে না চলে আসে সেটাও চাই, ঠিক আছে? তো তার জন্য ভারতের মুম্বাই আহমেদাবাদ যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেন প্রকল্পটাকে বাস্তবে নিয়ে আসার জন্য ভারত প্রথম রেলওয়ে টানেল হুড প্রযুক্তি স্থাপনের মাধ্যমে একটি মাইল ফলক অর্জন করেছে। ঘন্টায় 300 কিলোমিটারের বেশি জোরে কিন্তু এই ট্রেনটা চলবে। তো তার জন্য ট্রেনের শব্দ কমানো, যাত্রীদের যাতে আরো আরামদায়ক হয়, যাত্রীরা যাতে আরাম বৃদ্ধি পায়, এবং পরিচালনগত নিরাপত্তা বাড়ানোর জন্য এই উচ্চ গতির রেল করিডর পার্বত্য টানেলের প্রবেশ পথে উদ্ভাবনী ব্যবস্থাকে স্থাপন করা হয়েছে। বুঝতে পেরেছো? তো দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বন্দে ভারত রেল চালু করার উদ্যোগ নিয়েছে আমাদের রেল মন্ত্রণালয়, এবং তার জন্য একটা টানেল হুডও কিন্তু তৈরি করা হচ্ছে। নতুন একটা রাস্তা তৈরি করা হচ্ছে, নতুন একটা টানেল তৈরি করা হচ্ছে, যার ফলে খুব সহজে রেলটা চলাচল করতে পারে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে, দেখো তোমরা নিশ্চয়ই জানো নিট পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো নিট পরীক্ষা আবার নেওয়া হচ্ছে। তো নিট পরীক্ষা আবার নেওয়া হচ্ছে, এবং নিট পরীক্ষার কোশ্চেন পেপার যাতে আবার লিক না হয়ে যায়, আবার যাতে বেশি মানুষের কাছে ছড়িয়ে না পড়ে, তার জন্য সেন্টার থেকে ব্লকস করে দেওয়া হয়েছে টেলিগ্রামকে। যারা টেলিগ্রাম ইউজ করো, দেখো টেলিগ্রাম কিন্তু এখন বন্ধ আছে। তো টেলিগ্রাম অ্যাক্সেস টিল জুন 22 পর্যন্ত কিন্তু নিট রি এক্সাম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই টেলিগ্রাম বন্ধ রয়েছে, ঠিক আছে? টেলিগ্রাম বন্ধ রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এই টানেলটা কোথায় রয়েছে? এই টানেলটা মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলের নিচ দিয়ে এই টানেলটা করা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? দেখো, World Most Beautiful Airports 2026, India's Navi Mumbai and Guwahati airports make the prestigious list, ঠিক আছে? তো দেখো, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বিমানবন্দর 2026-এর যে মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকার মধ্যে দুটো বিমানবন্দর ভারতে কিন্তু চলে এসছে। কি কি? একটা হচ্ছে ভারতের নাভি মুম্বাই বিমানবন্দর, আরেকটা হচ্ছে গুয়াহাটি বিমানবন্দর। বিশ্বের সব থেকে সুন্দর বিমানবন্দর 2026-এর তালিকায় এই দুটো বিমানবন্দর চলে এসছে, ঠিক আছে? তো দেখো, নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, আর হচ্ছে আমাদের দেখো নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিমানবন্দর, এই দুটো কিন্তু 2026-এ সব থেকে সুন্দর বিমানবন্দরের তালিকার লিস্টে চলে এসছে, আমাদের ভারতবর্ষের দুটো,
ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি মুম্বাইতে। দেখো মুম্বাই হোস্ট করছে 19 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাজ গ্লোবাল সিনেমা কমিউনিটি গ্যাদার্স ফর MIFF 2026। ঠিক আছে, তো MIFF ফুল ফর্মটা কি? মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কততম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? এটা হচ্ছে 19তম, 19 এডিশন। ঠিক আছে, 19তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিগিনস অন 15 জুন 2026। তো 15ই জুন 2026 এই মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু চালু হয়েছে 19তম। ওকে, এবং এই যে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা মুম্বাই ব্রিঙ্গিং টুগেদার গ্লোবাল ফিল্ম মেকার্স অ্যান্ড শোকেসিং ডকুমেন্টারিজ, অ্যানিমেশন, শর্ট ফিকশন, AI জেনারেটেড ফিল্মস। এখানে কি কি ফিল্মস দেখানো হবে? বিভিন্ন গ্লোবাল যারা ফিল্ম মেকার্সরা রয়েছেন তারা তাদের বিভিন্ন রকমের সিনেমাকে শোকেস করবেন এবং বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হবে, অ্যানিমেশন জাতীয় ফিল্ম দেখানো হবে, শর্ট ফিকশন ফিল্ম দেখানো হবে, AI জেনারেটেড ফিল্ম দেখানো হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে আসি। সবাই বুঝতে পারছো তো যা যা পড়াচ্ছি? দেখো, সেন্টার্স অ্যাপ্রুভস 22 years support for green hydrogen startups under NGHM. The centers has approved 200 কোটি support for 9 startup under the National Green Hydrogen Mission and launched the Green Hydrogen Certification Portal to boost clean energy innovation. তো দেখো, ক্লিন এনার্জি ইনোভেশনের জন্য সেন্টার থেকে 22 কোটি টাকার সাপোর্ট দেওয়া হচ্ছে 9টা স্টার্টআপকে, যে স্টার্টআপ গুলো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টালও কিন্তু লঞ্চ করা হয়েছে, বুস্ট ক্লিন এনার্জি ইনোভেশন। ওকে, নেক্সট আমরা চলে আসি, আর আমরা 2 থেকে 3টে কোশ্চেন দেখে নেব, তারপর কোশ্চেন অ্যান্সারে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, আর আমরা একটু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। ঠিক আছে, আচ্ছা দেখো, উজবেকিস্তান এই যে দেশটা আছে, এই দেশটা হয়ে গেছে বিকাম দ্য ফার্স্ট সেন্ট্রাল এশিয়ান মেম্বার অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো উজবেকিস্তান হ্যাজ অফিসিয়ালি জয়েন করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাজ ইটস 10th মেম্বার অ্যান্ড ফার্স্ট সেন্ট্রাল এশিয়ান শেয়ার হোল্ডার। তো দেখো, সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে প্রথমবার উজবেকিস্তান নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে জয়েন করেছে। ঠিক আছে, এবং তারা 10তম মেম্বার হিসেবে উজবেকিস্তান কিন্তু জয়েন করেছে। ঠিক আছে, উজবেকিস্তান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে 10তম মেম্বার হিসেবে জয়েন করেছে। এবার দেখো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ইজ মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন which was established in the year 2015 by the BRICS countries. তো ব্রিক্স কান্ট্রিগুলোর মাধ্যমে কিন্তু এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটাকে এস্টাবলিশ করা হয়েছিল মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে, যেখানে ব্রিক্স এর কান্ট্রিগুলো অন্তর্ভুক্ত ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তারপর ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস, বাংলাদেশ, আলজেরিয়া, এই সমস্ত দেশগুলো অন্তর্ভুক্ত হয়েছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। এইবার উজবেকিস্তান ইজ নাও দ্য লেটেস্ট মেম্বার অফ দিস গ্রোয়িং গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে এখন বর্তমানে জয়েন করে গেছে প্রথমবার উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ান মেম্বার হিসেবে। ডব্লিউবিসিএস এ এসেছিল, বাহ, খুব সুন্দর। চলো নেক্সট আমরা চলে আসি। দেখো, নেক্সট হচ্ছে দেখো, এটাই আমি তোমাদের পড়িয়ে দিই, এটা খুব ভালো একটা নিউজ। দেখো, সার্ভাম এআই, ঠিক আছে, সার্ভাম এআই becomes India. Sarvam AI becomes India newest unicorn after 234 million funding round. So দেখো, a Bengaluru startup has joined India's unicorn club with 1.5 billion valuation. Discover how Sarvam AI is shaping India's sovereign AI ambition. ঠিক আছে, তো দেখো, এই যে সার্ভাম এআই তারা কিন্তু নিউয়েস্ট ইউনিকর্ন হয়ে গেছে 234 মিলিয়ন ফান্ডিং কে তোলার পর। ঠিক আছে, তো এই রিলেটেড যাবতীয় তথ্য আমরা দেখে নেব। ওকে, দেখো, সার্ভাম এআই ভারতের নতুন ইউনিকর্ন হয়ে উঠেছে। সার্ভাম এআই তারা ভারতের নতুন ইউনিকর্ন হয়ে উঠেছে কিভাবে? তারা বাজার থেকে
$1.5 বিলিয়ন মূল্যায়ন তুলেছে, ঠিক আছে, দিয়ে কিন্তু তারা ইউনিকর্ন ক্লাবের মধ্যে চলে এসছে, ঠিক আছে। এটা একটা বেঙ্গালুরু ভিত্তিক এআই স্টার্ট আপ কোম্পানি সার্ভাই এয়াম। তারা ফান্ডিং রাউন্ড $234 মিলিয়ন সংগ্রহ করার পর ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করে গেছে, ঠিক আছে। তো এই যে সার্বাম এআই, এটা বিবেক রাঘবান এবং প্রত্যুষ কুমার এই দুজন মিলে প্রতিষ্ঠিত করেছিল ভারতবর্ষে যে এআই টেকনোলজি আছে সেটাকে আরো বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। বোঝা গেল? সার্বাম এআই কিভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে, তো দেখো, পরবর্তী প্রজন্মের এআই মডেল, এজেন্টিক এআই সিস্টেম, কোডিং সহকারী, সাইবার নিরাপত্তা অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ এআই সমাধান, কম্পিউটিং পরিকাঠামো, এই সমস্ত মডেলকে প্রশিক্ষণের পরিকল্পনা করেছে, ঠিক আছে, সার্বাম এআই। তো নেক্সট জেনারেশন এআই মডেল, সার্বাম plans to train the next frontier AI model with a focus on the agentic AI system, coding assistant, cyber security application, enterprise AI solution, expanding compute infrastructure. তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জাস্ট এটুকুই জেনে রাখো, সার্বাম এআই এটা হয়ে গেছে ইন্ডিয়ার নিউয়েস্ট ইউনিকর্ন। আফটার 234 মিলিয়ন ফান্ডিং কে তারা বাজার থেকে সংগ্রহ করার পর, ঠিক আছে। তো বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ কোম্পানি, যে স্টার্ট আপ কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল 2023 সালে, এআই রিসার্চার্স এবং এন্টারপ্রেনিয়ার্স বিবেক রাঘবান এবং প্রত্যুষ কুমার এই দুজন মিলে কিন্তু এই সার্বাম এআইটাকে তৈরি করেছে। ওকে, চলো, তো এই যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের পড়ে পড়ে শোনালাম, এগুলো কিন্তু আমাদের সব ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। এইভাবে মাঝে মাঝে কিন্তু ওয়েবসাইটটাকে ফলো করতে হবে। ওয়েবসাইটটাকে যত তোমরা ফলো করবে, যত এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জানবে, তত কিন্তু তুমি নিজেকে পরীক্ষার জন্য তৈরি করতে পারবে। তো এখানে দেখো ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটো আছে, আর ব্যাংকিং রয়েছে, ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো জাস্ট একটু যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে দেখে নাও, তাহলেই কিন্তু নিজেকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবে। বলো, বুঝতে পারলে? সবাই একটু জানিয়ে দাও বুঝতে পারলে নাকি। দেখো, সিএ অনেক আছে, এত কি করে মনে রাখবো, জাস্ট প্র্যাকটিস এবং তোমার মনের ইচ্ছে যে আমি এই সিএ গুলোকে মাথার মধ্যে রাখবো, সিএ গুলোকে জানবো, কি কি ঘটনা ঘটেছে গোটা দেশের মধ্যে, কি কি ইম্পর্টেন্ট নিউজ আছে সেগুলো আমি জানবো, তাহলেই তোমার মনে থাকবে। এই যে সার্ভাম এআই 234 মিলিয়ন বাজার থেকে ফান্ডিং তুলেছে, তারপর তারা ইউনিকর্ন হয়ে গেছে। তো এই সমস্ত নিউজের উপর যখন তোমার ইন্টারেস্ট থাকবে, তখন খুব সহজেই জিনিসগুলোকে মনে রাখতে পারবে। আর প্রথম প্রথম একটু তোমার কঠিন মনে হবে, একটু তোমার প্রবলেম হবে, কিন্তু দেখবে আস্তে আস্তে 3-4 মাস পর নিউজগুলো তোমার খুব মনের মধ্যে গেঁথে যাচ্ছে। যেরকম তুমি খবরের কাগজ পড়ো, খবরের কাগজ যখন পড়ো তখন কি কোনো রকম কোনো এরকম থট প্রসেস মাথার মধ্যে চলে যে এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে? কিন্তু তাও ইন্টারেস্ট নিয়ে পড়ো এবং খুব ইজিলি মনে থাকে, ঠিক আছে। কোথা থেকে পাবে এগুলো? এই তো দেখিয়ে দিলাম। তুমি জাস্ট গুগলে সার্চ করবে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে দেখো আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স এর পরপর দেওয়া আছে। এখানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, সায়েন্স টেকনোলজি, গভর্নমেন্ট স্কিম। তো গভর্নমেন্ট স্কিম 2026-এ ক্লিক করে দিলাম। দেখো এখানে বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিম গুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে পরপর পরপর দেওয়া আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সুন্দরভাবে সমস্ত গভর্নমেন্ট স্কিম গুলো দেওয়া আছে। দেখো পিএম ইন্টার্নশিপ স্কিম, দেখো এটা আমি তোমাদের একটু পড়ে শুনিয়ে দিই। অনেকে বলছিলে যে পিএম ইন্টার্নশিপ স্কিম, হাউ টু অ্যাপ্লাই, এলিজিবিলিটি, স্টাইপেন্ড অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট। তো দেখো পিএম ইন্টার্নশিপ স্কিম 2026, পিএম ইন্টার্নশিপ স্কিম 2026 এটা কি? এটা দেখো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2026। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, জাস্ট 1 মিনিট।
এক্সট্রিমলি সরি, একটা খুব গুরুত্বপূর্ণ কল চলে এসেছিল। দেখো, পিএম ইন্টার্নশিপ স্কিম সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। দেখো দেখো এটা হচ্ছে যারা তরুণ আছে সেই তরুণদের জন্য ভারত জুড়ে 1 কোটি যুবককে ইন্টার্নশিপ করানোর জন্য এই পিএম ইন্টার্নশিপ স্কিমটা চালু করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, পিএম ইন্টার্নশিপ হচ্ছে তরুণদের হাতে কলমে যে শিল্প আছে, মানে হাতে কলমে কাজ শেখানো হবে, কাজ শেখানোর অভিজ্ঞতা দেয়া হবে, এবং তারা যখন কাজ করবে কোনো একটা কোম্পানিতে, ইন্টার্ন মানে কি, সে নতুন কাজ শিখবে, তাকে দিয়ে নতুন কাজ শেখানো হবে, তাকে দিয়ে নতুন কাজ করানো হবে, এইভাবে সে আস্তে আস্তে নিজেকে স্কিল করে তুলবে। তো তার জন্য এটা একটা সরকারি উদ্যোগ। ওকে, এইবার দেখো, এই যে ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপের সময় কত? ইন্টার্নশিপের সময় হচ্ছে 12 মাস, মানে 1 বছর পর্যন্ত ইন্টার্নশিপ করানো হবে। এবার যখন ইন্টার্নশিপ সে করবে, ঠিক আছে, ইন্টার্নরা সরকার থেকে মাসিক উপবৃত্তি পাবে, মানে যখন সে ইন্টার্ন হিসেবে কোনো একটা কোম্পানিতে কাজ করছে, তখন এই 12 মাস সে কিন্তু বেশ কিছু টাকা পয়সা পাবে সরকারের তরফ থেকে। কোম্পানিগুলো সিএসআর উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত সাহায্য প্রদান করা হবে, আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে, আর সরকারি প্রকল্পের আওতায় বীমা অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে ইন্টার্নশিপ স্কিম 2026-এ কিভাবে আবেদন করবে। প্রথমে আবেদনের, দেখো, পিএম ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল পোর্টালে যেতে হবে, তারপর তোমার যে ব্যক্তিগত বিবরণ, সেই ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার যে স্কিল, সেগুলো সব দিতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, তারপরে তোমাকে পছন্দের যে সেক্টর, পছন্দের যে কোম্পানি, সেই কোম্পানিগুলোকে চুজ করতে হবে, আবেদনপত্রটা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর কোম্পানি বা ইন্টার্নশিপের পদের উপর নির্ভর করে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যে প্রার্থীদের নাম থাকবে, সেই প্রার্থীরা পরে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ওই কোম্পানির ইন্টার্ন হিসেবে যোগ করবে। বুঝতে পেরেছো? ওকে, বলো, বোঝা গেল? আর আমাদের ভারত সরকার 500টা কোম্পানির সঙ্গে কিন্তু একটা টাই আপ করেছে এই পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য, 500টা কোম্পানির সঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট এবার আমরা একটু প্র্যাকটিস করে নিই কোশ্চেন অ্যান্সার। চলো, ফার্স্ট কোশ্চেন, the shipbuilding financial assistance scheme is implemented by which ministry? Ministry of Port, Shipping and Waterways. Ministry of Port, Shipping and Waterways. ঠিক আছে, the shipbuilding financial assistance scheme is implemented by which ministry? Ministry of Port, Shipping and Waterways. নেক্সট আমরা চলে আসছি, কোন রাজ্য সরকার 2026 সালে জানুয়ারিতে যে সমস্ত উদাসীন ভক্ত আছে তাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আসাম। জনশিক্ষণ সংস্থান যোজনা ইজ আ সেন্ট্রাল সেক্টর স্কিম ইমপ্লিমেন্টেড বাই হুইচ মিনিস্ট্রি? তো রাইট অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ। ঠিক আছে, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ। নেক্সট আমরা চলে আসি, দ্য সামিতভা স্কিম ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? সামিতভা স্কিম
এটা লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? এটা লঞ্চ করেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় 24 এপ্রিল। পঞ্চায়েতি রাজ ডে আমরা পালন করি 24 এপ্রিল, আর পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামিতভা স্কিম লঞ্চ করেছে। মুখ্যমন্ত্রী উদ্যোগ ক্রান্তি যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? মুখ্যমন্ত্রী উদ্যোগ ক্রান্তি যোজনা মুখ্যমন্ত্রী উদ্যোগ ক্রান্তি যোজনা যে রাজ্য সরকার চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? তো রাইট আনসার হচ্ছে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী উদ্যোগ ক্রান্তি যোজনা চালু করেছে। 2026-27 সালে 9টা হিমালয়ান রাজ্যকে সাহায্য করার জন্য একটা প্রকল্প চালু করা হয়েছিল, সেই প্রকল্পের নাম কি? তো প্রাইড অফ হিলস প্রকল্প, এই প্রকল্পের নাম প্রাইড অফ হিলস প্রকল্প। কোন প্রতিষ্ঠানে ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন এক্সিলেন্স সেন্টার তৈরি করা হয়েছে? কি হবে আমাদের রাইট আনসার? আইআইটি হায়দ্রাবাদ হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন সি আইআইটি হায়দ্রাবাদ। সম্প্রতি সংবাদে আলোচিত ক্রোনস ডিজিজকে এটি কোন ধরনের রোগ যেটা শ্রেণীবদ্ধ করা হয়েছে? দেখো এই যে ক্রোনস ডিজিজ এটা হচ্ছে একটা পেটের রোগ, অন্ত্রের রোগ, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট আনসার। সম্প্রতি সংবাদে আলোচিত ক্রোনস ডিজিজ এটা প্রধানত যে ধরনের রোগ সেটা হচ্ছে এটি একটি পেটের রোগ। ওকে, এক্সারসাইজ পিচ ব্ল্যাক এটি কোন দেশ দ্বারা আয়োজিত হয়? এটা একটা বিমান মহড়া, এই বিমান মহড়াটা যে দেশ দ্বারা আয়োজন করা হয়েছে সেই দেশের নাম কি? এক্সারসাইজ পিচ ব্ল্যাক। এক্সারসাইজ পিচ ব্ল্যাক ইজ অর্গানাইজড বাই হুইচ কান্ট্রি? তো রাইট আনসার হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, ইন্ডোকোলিয়ার দেবেন্দ্র নামক একটি নতুন ব্রায়োফাইট উদ্ভিদ সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? ইন্ডোকোলিয়ার দেবেন্দ্র নামক একটি নতুন বায়োফাইট উদ্ভিদ এটি সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। কেরালা হয়ে যাবে আমাদের রাইট আনসার, ঠিক আছে? চলো আর আমরা তিনটে কোশ্চেন করব। উসুটু ভাইরাস এটি কি ধরনের? এটি একটি ভাইরাস যেটা সম্প্রতি স্কটল্যান্ডে প্রথমবার ছড়িয়ে পড়েছে। তো কোন জীব দ্বারা ছড়ায়? এটা মশার দ্বারা ছড়ায়, মশার দ্বারা এই উসুটু ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়ে। সম্প্রতি কোন রাজ্যে হামাতালিওয়া মাউলিংগট নামক একটি মাকড়সার নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে? কি হবে? মাউলিংগট নামক একটি মাকড়সার নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। মেঘালয়। লাস্ট কোশ্চেন, নিউ দিল্লির জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি চালু হওয়া স্মার্ট ডিজিটাল চিড়িয়াখানা এটি এই চিড়িয়াখানা গাইডের নাম কি? নিউ দিল্লির জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি চালু হওয়া স্মার্ট ডিজিটাল চিড়িয়াখানার গাইডের নাম হচ্ছে এনজিপি সাথী অ্যাপ, অপশন বি এনজিপি সাথী অ্যাপ, ঠিক আছে? এনজিপি সাথী অ্যাপ। চলো, নিউ দিল্লির জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি চালু হওয়া স্মার্ট ডিজিটাল চিড়িয়াখানা গাইডের নাম এনজিপি সাথী অ্যাপ। হ্যাঁ, জল খেতে হবে, ঠিক। চলো আজকে এতটা অবধিই থাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।
সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও, যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। আর ক্লাসের পিডিএফ আমি তোমাদের এক্ষুনি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। কালকেও ক্লাসের যেরকম পিডিএফ দিয়ে দিয়েছিলাম, আজকেও ক্লাসের পিডিএফ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।